সোশ্যাল মিডিয়ায় জেনজিদের মাধ্যমে প্রতিবাদ সম্পর্কিত অনেক কিছু জানতে পেরেছিলাম। এমনকি এমন কল টু অ্যাকশনও ছিল যে আপনারাও আসুন আর আমাদের সাথে যোগ দিন। কারণ আমিও তো জেনজি, তাই আমার প্রজন্মের জন্য যাদের সাথে এত বড় অন্যায় হচ্ছিল আমারও তো কিছু না কিছু করা উচিত ছিল। আর একটা বিভ্রান্তিও ছিল যে ওদিকে হিংসাও ছড়াচ্ছে, কিন্তু আপনাকে শোনার পর এতটুকু তো বুঝতে পারলাম যে যাই হোক না কেন, তা যতই যুক্তিযুক্ত মনে হোক না কেন, সেটা আসলে একটা ক্ষণস্থায়ী আবেগ থেকেই উঠে আসছে। পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না যে আসল সমস্যাটা ঠিক কোথায়। তাহলে আমার মতো জেনজিদের মধ্যে যাদের এখনো এই বিভ্রান্তি রয়েছে যে যাওয়া উচিত নাকি যাওয়া উচিত নয়, তারা আসলে কিভাবে এই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে? সমাজের মধ্যে শক্তি আর ক্ষোভ ভরপুর রয়েছে, কিন্তু বিবেক ছাড়া এই ক্ষোভ একদম অন্ধ হয়ে যায়। অন্ধ ক্ষোভ আর অন্ধ শক্তি দিয়ে কিছুই হাসিল হবে না। রাজনীতিবিদরা ভীষণ পোড় খাওয়া আর অভিজ্ঞ মানুষ হন। আপনি যখন হাসাহাসি করছেন, পার্টি করছেন এই ভেবে যে দেখো আমরা জিতে গেলাম, ঠিক তখন ওখানে 5 জন রাজনীতিবিদ বসে থাকবে। তারা স্ক্রিনে আপনাকে পার্টি করতে দেখবে আর নিজেদের মধ্যে হেসে বলবে যে এরা ভাবছে এরা জিতে গেছে। ওরা তো তরুণ। যুব সমাজের মধ্যে এখনো কিছুটা হলেও নিষ্পাপ ভাব বাকি থাকে, তাই একটু আধটু ভোলাভালা স্বভাব থেকেই যায়। তারা এই পোড় খাওয়া রাজনীতিবিদদের চক্রান্ত বুঝতেই পারে না। সে বিরোধী দলের রাজনীতিবিদ হোক যে এদের সমর্থনে এসে দাঁড়িয়েছে, কিংবা সে শাসক দলের রাজনীতিবিদ হোক যার বিরুদ্ধে এরা স্লোগান তুলছে, দুপক্ষই নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করে চলেছে। আর আমার ভয় এটাই যে এই জাতাকলে আমাদের যে যুব সমাজ রয়েছে সে বেচারা পিষে যাবে। তাকে জানতেও দেওয়া হবে না যে দুপক্ষের রাজনীতিবিদরাই কিভাবে তাকে ব্যবহার করে চলে গেল। আদতে কিছুই পরিবর্তন হলো না। রাজনৈতিক চেয়ারগুলোয় শুধু মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। তো দেখো, যাও, অবশ্যই যাও, ঠিক আছে, কিন্তু এখন যেমন আছো ঠিক সেইভাবে যেও না। শ্রীমদ্ ভগবদ্গীতা এর সবথেকে সুন্দর উদাহরণ। দেখো শ্রীকৃষ্ণ ঠিক কি করছেন। অর্জুনের সামনে দুটো তাৎক্ষণিক বিকল্প ছিল, ইমিডিয়েট অপশনস। প্রথমত যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়া, এটা হলো না যাওয়া, যে কোথাও কিছু ঘটছে আর আমি সেই সংঘর্ষ থেকে পিছিয়ে গেলাম। কৃষ্ণ বললেন না, তোমাকে লড়তেই হবে। কিন্তু কৃষ্ণ এটা বলেননি যে তুমি যেমন আছো তেমনই লড়াইয়ে নেমে পড়ো। কৃষ্ণ বললেন আগে পুরো গীতা শোনো, তারপর লড়বে। আমি ঠিক এটাই বলছি। আর গীতা না শুনে যদি লড়তে যাও তবে মহা গণ্ডগোল হয়ে যাবে, মারাত্মক গণ্ডগোল হয়ে যাবে। এবার তোমার মনে এই যুক্তি উঠতে পারে যে তাহলে কি আমরা জ্ঞানী আর পণ্ডিত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকব, লড়াই করব না? আর কখনো কি এমন হতে পারে যে সবার পুরো জ্ঞান হয়ে যাবে, তারপরই কি আমরা আন্দোলন করতে রাস্তায় নামব? না, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। প্রথম কথা হলো, কৃষ্ণ সবাইকে ডেকে বলেননি যে এসো এসো এসো, গীতা শোনো, গীতা পরীক্ষায় পাশ করো, তবেই লড়তে পারবে, এটাই যোগদানের মানদণ্ড, এন্ট্রান্স ক্রাইটেরিয়া। না, তিনি বলেছিলেন যে শ্রেষ্ঠ এবং যে নেতৃত্ব দিচ্ছে আমি শুধু তার সাথেই কথা বলবো। আর তার ওপরেই কোয়ালিফাইং ক্রাইটেরিয়া বসিয়ে দিলেন। বললেন এভাবে তুমি একটা তীরও ছুঁড়তে পারবে না, আগে গীতা শোনো। কৃষ্ণ এই কথাটা সমস্ত কৌরব আর সমস্ত পাণ্ডবদের ডেকে বলেননি, পুরো সেনাবাহিনীকে, ওখানে যে বিশাল সেনাবাহিনী দাঁড়িয়েছিল তাদের সবাইকে ডেকে বলেননি, এমনকি সমস্ত পাণ্ডবদের ডেকেও বলেননি। এটাও বলেননি যে আরে অন্তত যুধিষ্ঠির তো ধর্মরাজ, আপনি তো আসুন বসুন, গীতা আলোচনা চলছে। তিনি শুধু তাকেই বলেছিলেন যে লড়াইয়ে সবার আগে ছিল, যে সবচেয়ে বেশি দাবি করছিল যে আমি শ্রেষ্ঠ ধনুর্ধর, যুদ্ধ কোনো দিকে যাবে তা আমার ওপর নির্ভর করছে। কৃষ্ণ বললেন তুমি 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 এভাবে লড়তে পারো না যতক্ষণ না তুমি গীতার জ্ঞানের ভেতর দিয়ে যাচ্ছ। আর আমি তোমাকে পালিয়েও যেতে দেব না, লড়তে তো তোমাকে হবেই, যুদ্ধস্ব, লড়াই করো, কিন্তু তুমি এখন যেমন আছো এই অবস্থায় লড়তে পারবে না।
যে ভিড়ের চোখ এখনো খোলেনি তাকে চোখ ফোটানো ছাড়াই যদি রাস্তায় নামিয়ে দেন, তবে রাস্তায় কিন্তু আন্দোলন বিপ্লব ঘটে না, অনর্থ ঘটে, বড় বড় দুর্ঘটনা ঘটে। যাদের বিশেষ করে রাস্তায় নামতে হচ্ছে তাদের জন্য তো চোখ খোলা থাকাটা আরো বেশি দরকারি। আমি তোমাকেই বলছি, আগে চোখ মেলো, তারপর নামো রাস্তায়। নিশ্চয়ই নামো, তখন আমিও তোমার সাথে রাস্তায় নামবো, কিন্তু চোখ বন্ধ রেখে অন্ধের মতো এসব চলবে না। এবার প্রশ্নের একটা অংশ কিন্তু এখনো বাকি রয়ে যায়। চোখ ফুঁকতে জ্ঞান হতে তো না জানি কতটা সময় লেগে যাবে। আচ্ছা, কৃষ্ণ যখন অর্জুনের সাথে কথা বলছিলেন কতক্ষণ সময় লেগেছিল? 12 বছর। অথচ দুপাশেই সেনাবাহিনী প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। এতটা তো সময় নেই যে। আরে ভাই, খুব বেশি সময় লাগেই না। কৃষ্ণ তো অর্জুনকে সঙ্গে নিয়ে এভাবে চলে যাননি যে চলো আগে আমার সাথে 12 বছরের সাধনায় বসবে, আর যখন পুরোপুরি পরম জ্ঞানী হয়ে যাবে ঠিক তখনই এসে লড়াই করবে। আমরা খুব ভালো করেই জানি যে গীতার 700টা শ্লোকের পরেও কিন্তু অর্জুন পুরোপুরি পরম জ্ঞানী হয়ে যাননি। আমরা জানি গীতা শোনানোর পর আর মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর অর্জুনের আবার গীতার উপদেশের প্রয়োজন পড়েছিল। আর তখন অর্জুনের কথা শুরুই হয়েছিল এই বলে যে আপনি আগে যে গীতার উপদেশ দিয়েছিলেন তা তো আমি সব ভুলে গেছি, আমাকে আবার বলুন। তাই পুরো পরম জ্ঞানের জন্য অপেক্ষা করতে আমি তোমাদের একেবারেই বলছি না ভাই, যে আগে পুরোপুরি মুক্ত বা আত্মজ্ঞানী হয়ে যাও আর শুধু তখনই লড়াই করতে নামবে। আমি বলছি অন্তত অর্জুনের মতো তো হয়ে যাও। জীবনের ন্যূনতম একটা স্তরের স্পষ্টতা, একটা বেসিক ক্ল্যারিটি তো আসুক, তারপর লড়াই করো। আর তখন তুমি এমন ভাবে লড়াই করবে যে তোমাকে কেউ থামাতে পারবে না, যেমনটা অর্জুনকে কেউ থামাতে পারেনি। আর অর্জুনকে কেউ থামাতে পারেনি ঠিক এই কারণেই, কারণ অর্জুন কিন্তু তার 100 কৌরব ভাইয়ের সাথেও ছিলেন না, আর 4 পাণ্ডব ভাইয়ের সাথেও ছিলেন না। অর্জুন ছিলেন কৃষ্ণের সাথে। তুমি যদি চাও যে তোমার লড়াই এমন হোক যা কেউ আটকাতে পারবে না, তবে তোমাকে কৃষ্ণের সাথে দাঁড়াতে হবে। আর কৃষ্ণ বলতে আমার উদ্দেশ্য কি তা নিশ্চয়ই তোমরা জানো। কোনো সাধারণ ব্যক্তি নয়, নির্দিষ্ট একটা দিক থেকে আসে। স্পষ্টতার দিশাকেই, আন্তরিক স্পষ্টতার দিশাকেই কৃষ্ণত্ব বলা হয়। আমি তোমাদের 12 বছর ধরে অপেক্ষা করতে বলছি না। 18 দিনের যুদ্ধ ছিল, আর গীতারও তো 18টি অধ্যায়। আরে কিছুটা সময় তো অন্তত নিজেকে দাও। দিনে মাত্র 1 ঘন্টা নিজেকে দিতে পারো কি পারো না? আর এই দুটো প্রক্রিয়া কিন্তু একসাথে চলতে পারে, হয় এটা নয় ওটা, এমন নয়। আমার আফসোস ঠিক এটাই হয় যে তোমরা শুধু একটা প্রক্রিয়ায় চালিয়ে যাচ্ছ, বাইরের দিকের প্রক্রিয়াটা। চল বাইরে বেরিয়ে স্লোগান তুলি, কিন্তু ভেতরের দিকে কে হাঁটবে? নিজের ভেতরের দিকে কে নজর দেবে? তোমরা এতটা সময় সোশ্যাল মিডিয়ায় ব্যর্থভাবে নষ্ট করো, দিনে মাত্র 1 ঘন্টা বোধমূলক সাহিত্যেও তো ব্যয় করতে পারো। তাতে তোমরা আরো ভালো, আরো শক্তিশালী বিপ্লবী হতে পারবে। তোমাদের বিপ্লবে অনেক বেশি জোর থাকবে, আর তখন কোনো রাজনীতিবিদই কিন্তু ঠকাতে পারবে না। ভুলে যেও না, অর্জুনকে কিন্তু কৃষ্ণ যুদ্ধ না করতে বলেননি, আবার নিজের অজ্ঞতা আর অন্ধ ক্ষোভ নিয়ে লড়াই করার অনুমতিও দেননি। কৃষ্ণ বলেছিলেন, লড়াই তো নিশ্চয়ই করব, কিন্তু আগে পুরো বিষয়টা বুঝব, তারপর লড়াই করব, কারণ জ্ঞান ছাড়া লড়াই করতে নামাটা আত্মঘাতী হয়ে দাঁড়াবে। এটা কি খুব বড় কোনো দাবি? আমি শুধু এটুকুই পরামর্শ দিচ্ছি, যাও, অবশ্যই আন্দোলনে যাও, কিন্তু অন্ধরাগ নিয়ে যেও না। আগে বোঝো যে সমস্যাটার মূল উৎস ঠিক কোথায়। আগে বোঝো যাদের পেছনে তোমরা অন্ধের মতো হাঁটছো তাদের আসল উদ্দেশ্য কি। আর সবকিছুর আগে এটা বোঝো যে তুমি নিজে কে, তোমার জীবনে তোমার আসল প্রয়োজনটা কি। এই জ্ঞানের সাথে বিপ্লব যখন রাজপথেও নেমে আসে, তখন তা কেবল একটা নির্দিষ্ট রাস্তা নয়, জীবনের সবকটি দিককেই জয় করে নেয়। কথাটা বুঝতে পারছো? হুম।
নমস্কার আচার্যজি। আপনি বলেন যে একটা গণতন্ত্রের নির্বাচন হওয়াটা একটা অনেক বড় বিপ্লব। তো এই বিপ্লবে প্রাপ্তবয়স্ক মানুষজন তো অংশ নেবেন, কিন্তু যেসব পড়ুয়ারা 17 বা 18 বছরের, যারা এখন নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে, তাদের তো এখনো ভোট দেওয়ার অধিকারই তৈরি হয়নি। আর প্রতি 4-5 বছর পর পর তো সরকার বদলাতেই থাকে। তাহলে এসবের মাঝে ছাত্রছাত্রীরা ঠিক কি করতে পারে? এখন যারা আন্দোলন করছে তাদের অধিকাংশই কিন্তু ভোট দেওয়ার বয়সে চলে এসেছে। অন্তত 70 থেকে 80% এমন তরুণ রয়েছে, হ্যাঁ, যারা 18 বছরের গণ্ডি পার করে ফেলেছে। আমি বলছি, তোমরা যদি সত্যিই কোনো পরিবর্তন চাও, এটা একটা গণতান্ত্রিক দেশ। এখন এমন তর্ক তোলা হচ্ছে যে, দেখো, ফরাসি বিপ্লবে কিংবা রুশ বিপ্লবেও তো পরিবর্তন তখনই এসেছিল যখন আমরা সবাই রাজপথে নেমেছিলাম। এমনকি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কথাও টানা হচ্ছে। বলা হচ্ছে, দেখো, ইংরেজদের খেদাতেও তো আমাদের রাস্তায় নামতেই হয়েছিল, তাই না? নামতে হয়নি? আর চীনেও নামতে হয়েছিল, রাশিয়ায় নামতে হয়েছিল। ইউরোপের প্রায় সবকটি দেশেই কোনো না কোনো স্তরে আন্দোলন বিপ্লব হয়েছে। ব্রিটেনেও হয়েছে, ফ্রান্সের কথা তো আমরা জানি, স্পেনে হয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রেও তো রীতিমতো গৃহযুদ্ধ পর্যন্ত হয়েছিল। লোকজন এইসব উদাহরণ টেনে আনছে। আরে বাবা, তোমরা যেসব জায়গার নাম বলছো তার প্রতিটিতেই শাসক ক্ষমতা দখল করে গায়ের জোরে বসেছিল। তাদের সেই চরম পরিস্থিতির সাথে আজকের ভারতের তুলনা করাটা একদমই অনুচিত। ফ্রান্সে যে রাজার বিরুদ্ধে বিপ্লব হয়েছিল তাকে কি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিল? চীনে যার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল, কিংবা রাশিয়ায় জারের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, তারা কেউ কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এসেছিল? আর আজ আমি তার বিরুদ্ধে বিপ্লব করতে চাই যাকে আমি নিজেই ভোট দিয়ে বিজয়ী করেছি। তা তুমিই বলো, তোমরা ঠিক কার বিরুদ্ধে এই আন্দোলন করতে চাইছো? কার বিরুদ্ধে বিপ্লব করতে চাইছো? এই তো যে মন্ত্রী মহাশয় পদত্যাগ করলেন, আমি পড়ে দেখলাম যে প্রায় 30 থেকে 40 বছর আগে তিনি নিজেও একটা ছাত্র আন্দোলনেরই অংশ ছিলেন, সেই পেপার লিকের বিরুদ্ধে আন্দোলন থেকেই। কিন্তু তার রাজনীতির ভিত শক্ত হয়েছিল। এভাবে তো একটার পর একটা বিপ্লব ঘটেই চলেছে। 1975 সালেও তো এক বিপ্লব হয়েছিল। ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে জনগণই তো রাস্তায় নেমে বিপ্লব সৃষ্টি করেছিল। অথচ সেই বিপ্লবের মাত্র 5 বছরের মধ্যেই জনগণ নিজেরাই তথাকথিত বিপ্লবী নেতাদের ক্ষমতা থেকে খেদিয়ে দিল। যখন আবার নির্বাচন হলো, সেখানে ইন্দিরা গান্ধী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে এলেন। তোমরা আদতে কার বিরুদ্ধে এই বিপ্লবটা করছো? আগে সেটা স্থির করো, তোমরা ঠিক কি চাও? ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের কথাই ধরো না। যাদেরকে তোমরা কাঁধে চড়িয়ে নিয়ে এলে, আজ তোমরাই কিন্তু তাদের আর একদম পছন্দ করছো না। তোমরাই তো তাদের ঝেঁটিয়ে বিদায় করলে। তোমরা ঠিক কার বিরুদ্ধে লড়ছো? তোমরা আসলে নিজের দেওয়া ভোটের বিরুদ্ধে নিজেই বিপ্লব করছো। ভাই, এটা গণতন্ত্র, এখানে কোনো ব্রিটিশ ভাইস রয় বসে নেই, কোনো বাইরে থেকে পাঠানো লর্ড তোমাদের ওপর শাসন করছে না। তোমরা যার বিরুদ্ধে আজ সরব হচ্ছ, তোমরা নিজেরাই তো তাকে নির্বাচিত করেছো। তাই আগে এই উত্তরটা দাও যে এই ধরনের মানুষদের তোমরা নির্বাচিত করছো কেন? এই প্রশ্নটা তোলা কি খুব ভুল হয়ে গেল? আর উত্তর কেউ দিতে রাজি নয়। না ভাই, বিপ্লব করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। একদিকে তোমরা কাউকে গিয়ে ভোট দেবে, আর অন্যদিকে গিয়ে তার বিরুদ্ধেই আবার বিপ্লব শুরু করবে। তারপর আবার ফিরে আসবে, আবার অন্য কাউকে ভোট দেবে, আর আবার তার বিরুদ্ধে রাজপথে বিপ্লব করবে। তো বলতে পারবে যাকে তোমরা অপছন্দ করো, অথচ তাকে তোমরা ভোট দিয়ে নির্বাচিত করনি? তাহলে তো সবচেয়ে বেশি অপছন্দ তোমার নিজেকেই করা উচিত, যে তোমরাই বারবার এমন সব মানুষকে নির্বাচিত করছো যাদের তোমরাই আবার পছন্দ করছো না। আমাদের ভোটারকেই বদলে ফেলতে হবে। আমাদের আগে ভোটারদেরই পরিবর্তন করতে হবে। আর যদি একবার ভোটার বদলে যায়, তবে ভারতে তো প্রতি 3 মাস অন্তর নির্বাচন লেগেই রয়েছে। তাহলে তো বিপ্লব এমনিতেই ঘটে গেল, তাই না? হয়ে গেল না বিপ্লব? ভোটার বদলে গেলেই ভোটার নিজেই এমন সরকারকে ঢেলে দেবে। 5 বছর কিসের জন্য অপেক্ষা করবে? নির্বাচন তো এসেই চলেছে।
ভারত এত বিশাল একটা দেশ, এখানে প্রতি ৩-৬ মাস অন্তর কোথাও না কোথাও ভোট হতেই থাকে। সচেতন ভোটাররাই তখন একে একে প্রতিটা ভুল সরকারকে উল্টে দেবে, বাস হয়ে গেল বিপ্লব। গণতন্ত্রে কিন্তু বিপ্লব ইনবিল্ট থাকে, ক্যালেন্ডারে তারিখ ধরে শিডিউল করা থাকে যে এই যে নির্বাচন আসছে, ভুল সরকারকে ফেলে দাও। কিন্তু আপনারা যদি ভোটারদের না পরিবর্তন করে শুধু অহেতুক রাস্তায় নেমে সরকারকে ফেলে দিতে চান, তবে তোমরাই বলো এটাকে ঠিক কি বলা যায়? অবশ্যই সরকার বদলানো উচিত। এমন অজস্র সরকার আমরা দেখেছি, কোনো অকর্মণ্য ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, কোনো ব্যতিক্রম তো দেখাই যায় না। কিন্তু ভোটারদের না বদলে আপনি সরকারকে ফেলে দিতে চান, তবে আপনি পরোক্ষভাবে এটাই বলছেন যে ভাই, দেশের সিংহভাগ মানুষ তো বোকা, আর তারা বোকাই থেকে যাবে। আমরা তো হাতে গোনা কজন মানুষ, ধরে নিলাম আমরা ৫০০ জন বিপ্লবী বসে আছি, আমরা নাকি বিশাল বুদ্ধিমান? আর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে যে সরকারকে গদিতে বসিয়েছে, সেই সংখ্যাগরিষ্ঠ জনগণ নাকি একদল মূর্খ। তাই আমরা এই ৫০০ জন বিপ্লব করে সেই সংখ্যাগরিষ্ঠের রায়কেই উল্টে দেব। এটা তো নৈরাজ্যবাদ হয়ে গেল, তাই না? এটা দিয়ে তো আপনারা বলছেন যে দেশের যে আমজনতা, যে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের কোনোদিনই শুধরানো সম্ভব নয়। তাই একটা ছোট সচেতন গোষ্ঠী গিয়ে বিপ্লব করবে, সরকার বদলে দেবে, শিক্ষামন্ত্রীকে গদি থেকে হটিয়ে দেবে। আপনারা যে যুক্তিটা দিচ্ছেন তা কি আসলে অগণতান্ত্রিক হয়ে গেল না? তোমরাই বলো। ভাই, ওই মন্ত্রীকে তো ওখানকার মানুষই ভোট দিয়ে গদিতে বসিয়েছে, তাই না? মানুষই তো বসিয়েছে। আমরা আগে সেই মানুষগুলোকেই বদলে দিই, যাতে এই ধরনের মন্ত্রীরা ভবিষ্যতে আর কখনো ক্ষমতায় আসতেই না পারে। সেটাই কি অনেক বেশি সঠিক পদ্ধতি হবে না? আর আরেকটা বিপদের কথা বলি তাহলে। ওই যে বিশাল সংখ্যাগরিষ্ঠ জনগণ, যারা বারবার ভুল মানুষদের বেছে বেছে গদিতে বসায়, তারা যদি হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে, তখন তোমরাই বলো, তাহলে কি বিপ্লব পাবে নাকি দেশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে? একটা পক্ষ তো রাজপথে নেমে পড়েছে, ভালো কথা। কিন্তু একটা পক্ষ তো তারাও রয়েছে যারা শাসক দলকে সমর্থন করে। দেশে এমন লোকও আছে তো নাকি? তারা যদি এখন বলে যে আরে এটাই যদি সমস্যা সমাধানের একমাত্র উপায় হয়, তবে আমরাও রাস্তায় নামছি, তারাও যদি রাস্তায় নেমে পড়ে, তবে তো দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। কেবল গৃহযুদ্ধই ঘটবে। তারা বলবে তোমরা যদি নিজেদের দাবির জন্য রাস্তায় নামতে পারো, তবে আমরাও নিজেদের দাবির জন্য নামবো, এসো রাজপথেই ফয়সালা হয়ে যাক। তখন তো শুধুই অরাজকতা। এই চরম বিশৃঙ্খলার চেয়ে কি এটা অনেক ভালো নয় যে আমি ভোটারকেই বদলে দিই? আপনার সংস্থা এই কাজটাই করে চলেছে। তরুণরা বাইরে বাইরে যে আন্দোলনটা করতে চাইছে, সেটা শিকড়হীন একটা আন্দোলন। আমরা এখানে এমন এক বিপ্লব ঘটাচ্ছি যার শিকড় অনেক গভীরে ছড়ানো, এক বিশাল বটবৃক্ষের মতো বিপ্লব গড়ে তুলছি। আমরা এখানে প্রতিদিন যা করে চলেছি, তার চেয়ে বড় বিপ্লব আর দ্বিতীয়টি হতেই পারে না। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আচার্যজি, আপনি কি এই ছাত্র আন্দোলনের সমর্থক? আমি বললাম, আমি আর কি সমর্থন করব? আমি তো নিজেই প্রধান আন্দোলনকারী। এই আন্দোলনকারীরা যখন জন্মও নেয়নি, আমি তো তারও অনেক আগে থেকেই গভীরতম আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা জানোই না, তোমায় ধারণাই নেই যে আসল আন্দোলন কাকে বলে। তোমাদের আন্দোলন তো কাল বা পরশুই শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই আন্দোলন চলবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটাই পার্থক্য। তোমরা একটা শিক্ষামন্ত্রীকে গদি থেকে হটিয়েই শান্ত হয়ে যাও, আর আমি ততক্ষণ থামব না যতক্ষণ না পুরো ভারতবর্ষ বদলে যাচ্ছে। আর পুরো ভারত যদি একবার বদলে যায়, তবে আর আলাদা করে কোনো মন্ত্রীকে সরানোর প্রয়োজন পড়বে কি? আমরা এই সহজ সাধারণ প্রশ্নটা এড়িয়ে যাই কেন যে এই ধরনের মন্ত্রীদের ক্ষমতায় নিয়ে আসে কে? আপনাদের যদি মন্ত্রীকে নিয়ে এতই সমস্যা থাকে, তবে জিজ্ঞেস করুন যে তাকে ক্ষমতায় বসিয়েছিলটা কে? আর আপনাদের তো সবার সাথে সমস্যা, কারণ পেপার লিক তো একটা দুটো রাজ্যে নয়, অজস্র রাজ্যে ঘটছে। আর কেবল পেপার লিক কেন, প্রতিটা রাজ্যে, প্রতিটা সরকারে প্রতি বছর শত রকমের দুর্নীতি হয়েই চলেছে। তাই শেষ পর্যন্ত যদি কোনো জেনজিকে জিজ্ঞেস করেন, তবে তারা এক বাক্যে বলবে যে সব রাজনীতিবিদই দুর্নীতিগ্রস্ত। তাহলে তো বিষয়টা খুব মজার হয়ে গেল। যদি সব রাজনীতিবিদই দুর্নীতিগ্রস্ত হয়, তবে এদেরকে ভোটটা দিলটা কে? আর সেই ভেতরের ভোটারকে না বদলে তবে নতুন যে আসবে সেও তো আবার দুর্নীতিগ্রস্তই হবে। কিন্তু না, অবশ্য রাস্তায় নামা, লড়াই করা আন্দোলনকারীদের এই সাহসকে আমি সম্মান করি। ওটা তো ২-৪ দিনের একটা আবেগ বা উত্তেজনা।
আপনি যখন কোনো যুদ্ধে নামছেন তখন আপনার শরীরে অ্যাড্রেনালাইন ক্ষরণ হচ্ছে, আর আন্দোলন করে ছোটখাটো কিছু হাসিল হলে ডোপামাইন ক্ষরণ হচ্ছে, ভালো লাগে, কাজের উৎসাহ বাড়ে, সেটা ভালো কথা। কিন্তু আপনি যদি পুরো দেশটাকেই ভেতর থেকে বদলে দিতে চান, তবে তার জন্য শুধু ডোপামিন দিয়ে চলবে না, তার জন্য চাই ডিভোশন, দীর্ঘমেয়াদী ডিভোশন। আর আমরা ঠিক এই কাজটাই করে চলেছি। আর যারা এসে আজ আঙুল তুলছে যে আপনাদের প্রতিষ্ঠানের সদস্যরা কেন আন্দোলনে নামলো না, তাদের উদ্দেশ্যে বলছি, আমরাই তো প্রকৃত আন্দোলনকারী। আমাদের এই বিপ্লব দীর্ঘস্থায়ী আর নীরব। আর এই বিপ্লব কেবল কোনো একজন সাময়িক মন্ত্রীকে বদলায় না। এই বিপ্লব এখান থেকেই শুরু হয়। তা মানুষকেই বদলে দেয়, পরিবারকে বদলে দেয়, সমাজকে বদলে দেয়, এমনকি ক্ষমতাধারীকেও বদলে ফেলে, পুরো সংসারটাকেই বদলে দেয়। আমরা ঠিক সেই বিপ্লবটাই করে চলেছি। আমি তোমাদের অনুরোধ করছি, হতাশাবাদী হয়ে যেও না। এই কথা বলো না যে মানুষ তো মূর্খই থেকে যাবে, এদের কোনোদিন বদলানো সম্ভব নয়। কেউ মূর্খ নয়। বুদ্ধি বা আইকিউ হয়তো কারো একটু কম বা বেশি হতে পারে, কিন্তু হৃদয়ের ব্যাকুলতা, ভেতরের যন্ত্রণা তো সবার মধ্যেই এক। অতি উচ্চ বুদ্ধিমত্তা হয়তো হাতে গোনা কয়েকজনের কাছে থাকতে পারে, কিন্তু মনের ব্যথা আর কষ্ট তো প্রতিটা মানুষের আছে। সবাই বদলাতে চায়। ভেতরের আর বাইরের এমন বিশৃঙ্খল অবস্থা আজ কারোই পছন্দ নয়। সবাই এই পরিস্থিতি বদলাতে চায়। কথা বলো না যে আমরা শিক্ষিত, আমরা তরুণ, তাই বিপ্লবের সমস্ত দায়িত্ব শুধু আমাদের ঘাড়েই। প্রতিটা মানুষই চায় এই দমবন্ধ করার দৃশ্যটা বদলে যাক। কাউকে খাটো করে দেখো না। কথা বলো না যে মানুষ তো মূর্খ, তারা গিয়ে কুসংস্কার, অন্ধবিশ্বাস, জাতপাত, ধর্ম, টাকা কিংবা বিনামূল্যে পাওয়া জিনিসে ভুলেই আবার ভোট দিয়ে দেবে। এটা কিন্তু সবসময় সত্যি নয়। প্রতিটা মানুষের ভেতরেই একটা মৌলিক মর্যাদা বজায় রাখার তীব্র ইচ্ছা থাকে। প্রতিটা মানুষ ভেতর থেকে তার ডিগনিটি ফিরে পেতে চায়। তোমরা যাও, গিয়ে তাদের সাথে কথা বলো। তারা আজ তোমাদেরই পথ চেয়ে অপেক্ষা করছে। আসল বিপ্লব কিন্তু ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। দিল্লির রাজপথের মোহ ছেড়ে দাও, এসো দেশের প্রতিটা শহর, প্রতিটা গ্রামগঞ্জের অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, আর আসল মানুষগুলোর মুখোমুখি হয়ে তাদের জাগিয়ে তোলো। আর জাগানো বলতে এটা বোঝাচ্ছি না যে তারা বাইরে বেরিয়ে আসুক, স্লোগান দিক আর বলতে থাক যে মন্ত্রী তো গেল, এবার পঞ্চায়েত প্রধানও যাবে। জাগানো বলতে আমার উদ্দেশ্য হলো, এখানে আমরা যেটা করে চলেছি সেটা করো। এটাকে দেশের প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দাও। কথাটা কি বুঝতে পারছো? দিল্লিতে তোমাদের যা করার ছিল তা তো তোমরা করে ফেলেছো। এবার আমি তোমাদের অনুরোধ করছি, এসো আমার পাশে দাঁড়াও, আমার সামনে এসে বসো। আমার তরুণদের ভীষণ প্রয়োজন। আমি হয়তো তোমাদের চটকদার কোনো প্রদর্শন দেখাতে পারবো না। এখানে যা ঘটে চলেছে তা দেখতে বড় সাধারণ আর সাদামাটা একটা দৃশ্যের মতো মনে হয়। এটা নিয়ে খুব আকর্ষণীয় কোনো ইনস্টাগ্রাম রিল তৈরি হয় না। আমি কিভাবে দেখাবো যে কিভাবে নিজের ঘরের চার দেয়ালের আড়ালে একজনের পুরো জীবনটা বদলে গেছে। কিভাবে দেখাবো যে যে মহিলাটি রান্নাঘরে আটকে ছিল তার চিন্তাভাবনা আজ বদলে গেছে। কিভাবে দেখাবো যে একটা ছোট দোকানে যে বসে থাকে তার জীবনটাও আজ পাল্টে গেছে। কিন্তু ওখানে যে পরিবর্তনটা ঘটছে সেটাই হলো আসল। যাত্রায় আমার সাথে এসো। আমরা যে কাজটা করছি তা সামনে দেখানোটা সহজ নয়, কিন্তু এটাই মূল ভিত্তি গড়ে তোলে। কথাটা কি মাথায় ঢুকছে? কারো শরীরের ওপর পুলিশের লাঠির আঘাত পড়াটা একেবারেই উচিত নয়, একদমই উচিত নয়। কিন্তু লাঠির আঘাতের সুবিধে হলো তুমি সেই চোটের একটা ছবি তুলতে পারো, ইন্টারনেটে পোস্ট করতে পারো, লোকে তা দেখবে আর নিচে কমেন্ট করবে, আর সেই ছবি ভিডিও রাতারাতি ভাইরালও হয়ে যাবে। কিন্তু আমি চাই তোমরা এটাও দেখো যে ভারতবর্ষের প্রতিটা পুরুষ, প্রতিটা নারী কেবল শরীরে নয়, এই হৃদয়ে গভীর ক্ষত নিয়ে বেঁচে আছে, আর সেই যন্ত্রণার কোনো ছবি তোলা সম্ভব নয়।
আমাদের সেই মনের ক্ষতগুলোর চিকিৎসা করতে হবে। এই কাজটা একদম নীরবতার, শান্ত প্রক্রিয়ার। এই কাজটা ধৈর্য দাবি করে। তবে তার মানে এই নয় যে এই কাজ অনন্তকাল ধরে চলবে, কখনো শেষ হবে না বা এটা অসম্ভব। না, একদমই তা নয়। এই কাজ করা সম্ভব। আমরা তা করে দেখাচ্ছি। মানুষের জীবন বদলাচ্ছে। আর মানুষের জীবন যদি বদলায়, তবে আমাদের ভারতবর্ষও বদলাচ্ছে, নিঃশব্দে বদলে যাচ্ছে, কেউ টেরও পাচ্ছে না। আমরা ভারতবর্ষকে প্রতিদিন নিঃশব্দে বদলে দিচ্ছি। প্রতিটা সেশনে ভারত একটু একটু করে বদলে যায়। কিন্তু তোমরা যারা এখানে বসে আছো, এটার কৃতিত্ব কিন্তু পাবে না। কারণ কোনো ছবি, ভিডিও বা গ্রাফ দিয়ে তোমরা এটা প্রমাণ করতে পারবে না যে ভেতরে কতটা কি বদলে গেছে। বাইরের জগতে যখন কোনো পরিবর্তন আসে, তার প্রমাণ সহজে দেখানো যায়, কিন্তু তোমার নিজের জীবন যেভাবে ভেতর থেকে পাল্টে যাচ্ছে, তার বস্তুগত প্রমাণ দেওয়া সম্ভব নয়। তাই যাদের সন্দেহ করতেই ভালো লাগে, যারা সংশয়ই বেঁচে থাকতে চায়, তারা নিজেদের সংশয় নিয়েই পড়ে থাকুক। আমি শুধু তাদের কাছে একটাই আবেদন করছি, আমাদের কাজের কার্যকারিতা নিয়ে যদি এতই সন্দেহ থাকে তোমাদের, তবে আসো না, সাথে বসো, যাচাই করে দেখো। একজন সচেতন যুবকের দৃষ্টিভঙ্গি তো ঠিক এমনই হওয়া উচিত, তাই না? অন্ধবিশ্বাসী তো তোমাকে একেবারেই হওয়া চলবে না। এসো, পরখ করে দেখো সত্যি আমরা যে কাজটা করছি সেটা ইফেক্টিভ নাকি। আর যদি মনে হয় যে কাজটা কার্যকর নয়, তবে ছেড়ে দিও। বছরে 15,000টি আত্মহত্যা, 365 দিনে, দিনে গড়ে কতগুলো হলো? দিনে, প্রতিদিন গড়ে হিসাবটা কত দাঁড়াচ্ছে? 45 কিংবা 50। চলো 40টাই ধরে নিলাম। 40টি আত্মহত্যা। তাহলে প্রতি ঘন্টায় হিসাবটা কত দাঁড়ালো? 2 বা 1.5। দিনে 1.5টা করে। আমাদের এই বিষয় নিয়ে কথা বলতে বলতেই তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তাই না? আমরা যখন এই আলোচনা করছি, ঠিক এইটুকু সময়েই আমাদের দেশের একটা তরুণ আত্মহত্যা করে ফেলেছে। একটা তাজা লাশ পড়ে গেল ঠিক এই মুহূর্তে। তো তোমরাই বলো, সেই মৃত শরীরটার জন্য কালকের সকালটা কিভাবে বদলাবে? বলুন। ইস্তফা তো পেয়ে গেলেন, কিন্তু ঠিক এই গত 1 ঘন্টার মধ্যেই তো একজন তরুণ নিজের প্রাণ দিয়ে দিল। এটা স্ট্রাকচারাল প্রবলেম। এই সমাজরূপী দালানের নকশাটাই ভুল তৈরি হয়েছে, এর ভিত্তিটাই একদম ভুলে ভরা। আর তোমরা শুধু একটা ছোট ঘরের দেয়ালের রং পাল্টে দিয়েছ। আমি তোমাদের আবেগের কদর করি, কিন্তু তোমাদের বলতে চাই যে তোমরা যে কাজটা করছো তা মূল ভিত্তি সংক্রান্ত নয়। এটা বেশি দূর এগোতে পারবে না। আর শেষমেশ তোমরাই দেখবে যে তোমাদের শেষ পর্যন্ত হতাশই হতে হচ্ছে। তোমরাই একদিন আফসোস করে বলবে, আমরা তো এত বড় বিপ্লব করলাম, কিন্তু দিন শেষে লাভটা কি হলো? হার মনে রেখো, এই যে গত 1 ঘন্টায় যে তরুণ বা তরুণীর তাজা শরীরটা মাটিতে ঢলে পড়ল, তার সাথে কিন্তু পেপার লিকের কোনো সরাসরি যোগাযোগ ছিল না। কিন্তু তার উপর যে শক্তিসমূহ মানসিক চাপ সৃষ্টি করছিল, সেগুলো কিন্তু একই শক্তি। যেসব অদৃশ্য শক্তি আমাদের সবাইকে ব্যক্তিগত ও পেশাগতভাবে অর্থহীন সব ভুল রাস্তায় ঠেলে দিচ্ছে। এমন তো নয় যে শুধু তোমাদের পেশাগত সিদ্ধান্তগুলোই প্রভাবিত হয়। তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্তগুলোও তো কোনো না কোনো গভীর অন্ধকার জায়গা থেকেই আসছে। তোমরা নিজেরাও জানো না যে কেন তোমরা জীবনে এমন কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নিচ্ছ। আর এই সবকটি অন্ধ সিদ্ধান্ত যে অন্ধকার কুয়ো থেকে উঠে আসছে, সেই আসল অন্ধকারটা কিন্তু একটাই। আমরা এখানে দাঁড়িয়ে সেই মূল অন্ধকারটাকেই চ্যালেঞ্জ জানাচ্ছি। ধরো একটা অন্ধকার গুহা রয়েছে, আর সেই গুহা থেকে বিষাক্ত সাপ, বিছে আর কত কি না ক্ষতিকর জীবজন্তু বেরিয়ে আসছে। তোমরা তার মধ্যে থেকে বেরিয়ে আসা একটা কোনো সাপ বা গিরগিটিকে ধরে নিয়ে বেশ আনন্দ পাচ্ছে। আর আমরা বলছি,
আমাদের সেই মূল অন্ধকারটাই উপড়ে ফেলতে হবে। তমসমা জ্যোতির্গময়। সেই মূল আধারটা যদি আর না থাকে, তবে না থাকবে সেই গুহা, আর না সেখান থেকে বেরিয়ে আসবে এই সমস্ত বিষাক্ত জীবজন্তু। এসো, আমরা সবাই মিলে একসাথে সেই গুহায় প্রবেশ করি। ভয় পাওয়ার কিছু নেই। কথাটা কি বুঝতে পারছো? শুধু আচার্য প্রশান্ত অ্যাপটি ডাউনলোড করুন আর সেখানে গিয়ে সোজা কমিউনিটি সেকশনে চলে যান। সেখানে দেখবেন প্রতি 5 মিনিটে একজনের জীবন পরিবর্তনের কথা ভেসে আসছে। আমি নিজের চোখের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন পরিবর্তিত হতে দেখছি। আমরা এটা করছি, আমরা বাস্তবে এটা করে দেখিয়েছি। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।